হ্যালো এভরিওয়ান, আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। আজকে আমাদের বিদ্রোহের ভাগ দ্বিতীয়। এর আগের দিন আমরা মাধ্যমিকের তৃতীয় চ্যাপ্টারের কিছু বিদ্রোহ সম্পর্কে জেনেছি। আজকে আমরা আরও কিছু বিদ্রোহ সম্পর্কে জানব। তো শুরু করি। আজকে আমাদের প্রথম বিদ্রোহ হলো রংপুর বিদ্রোহ। এই রংপুর বিদ্রোহ হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। আর এই বিদ্রোহ হয়েছিল উত্তর দিনাজপুরের ইজারাদার দেবী সিংহর বিরুদ্ধে। এই দেবী সিংহ সেখানকার জনতাদের থেকে চড়া রাজস্ব আদায় করা শুরু করে এবং তাদের উপর নানা রকমভাবে অত্যাচার শুরু করে। তা সেখানকার জনতারা সরকারি মহলে অনেকবার তার বিরুদ্ধে কমপ্লেন করেছিল, কিন্তু কিছুই কোনো কাজ হয়নি। তারপর তারা তেপা নামক স্থানে জমায়েত হয় এবং 1773 খ্রিস্টাব্দে প্রথম বিদ্রোহ করে। এই প্রথম বিদ্রোহ করেছিল নেতা দর্জি নারায়ণের নেতৃত্বে, কিন্তু এই বিদ্রোহ দমন করে দেওয়া হয়। তারপর এই বিদ্রোহ শুরু হয় নুরুল উদ্দিনের নেতৃত্বে। এখানে প্রশ্ন জিজ্ঞেস করে যে রংপুর বিদ্রোহের নেতাকে, যদি অপশনে থাকে নুরুল উদ্দিন এবং দর্জি নারায়ণ তাহলে দুটোই হবে, কিন্তু যদি একটা অপশন থাকে হয় নুরুল উদ্দিন নয় দর্জি নারায়ণ, তাহলে এদের দুজনের মধ্যে একটা হবে। কারণ প্রথম ভাগের নেতা ছিল দর্জি নারায়ণ, দ্বিতীয় ভাগের নেতা হচ্ছে নুরুল উদ্দিন। তা এরা জমায়েত করে এদের বিরুদ্ধে, দেবী সিংহের বিরুদ্ধে বিদ্রোহ করে। কিন্তু ব্রিটিশ প্রশাসন রংপুরের যে কালেক্টরের নাম কি, গুডল্যান্ড, এই বিদ্রোহ দমন করে দেয়। এই বিদ্রোহের কারণগুলি কী কী ছিল? এক তো কৃষকদের উপর অত্যাচার, দুই রাজস্বের বোঝা, তিন কৃষকরা নগদে রাজস্ব দিতে গিয়ে ঋণের যারা জর্জরিত হয়েছিল তাদের বাড়িঘর লুণ্ঠন। এই ছিল এদের এই রংপুর বিদ্রোহের কারণ। এই রংপুর বিদ্রোহ হয়েছিল কার বিরুদ্ধে? দেবী সিংহের বিরুদ্ধে। রংপুর বিদ্রোহ নেতা কে ছিল? প্রথম ভাগের নেতা ছিল দর্জি নারায়ণ, দ্বিতীয় ভাগের নেতা ছিল নুরুল উদ্দিন। নুরুল উদ্দিন পপুলার নেতা। এবং রংপুর বিদ্রোহ দমন কে করে? রংপুর বিদ্রোহ দমন করে রংপুরের কালেক্টর গুডল্যান্ড। এই হচ্ছে রংপুর বিদ্রোহ। এবার রংপুর বিদ্রোহরা কী কী করেছিল? তারা হচ্ছে একটি রংপুরের সরকার গঠন করে, তারপর তাদের নেতা হয় নুরুল উদ্দিন। 3 নাম্বার, তারা দেবী সিংহকে খাজনা দেওয়া বন্ধ করে। তারপর বিভিন্ন জমিদারদের গোলাঘরে লুটপাট চালায়। এই হচ্ছে এদের বিদ্রোহীরা এইসব পদক্ষেপ নেয়। এবং এই বিদ্রোহে বিভিন্ন সরকারি তরফেও কর্মচারী এবং বিদ্রোহীরাও নিহত হয়। এই হচ্ছে রংপুর বিদ্রোহ। এবার আমরা জানব ভিল বিদ্রোহ সম্পর্কে। এই ভিল বিদ্রোহ হয় 1818 এবং 1819 খ্রিস্টাব্দে। এই ভিল বিদ্রোহীরা বসবাস করত খানদেশ অঞ্চলে। কিন্তু বিদ্রোহ শুরু করা কোথায়? সাতকুরা, অজন্তা, সাতনামা। এই বিদ্রোহীদের নেতা কে ছিল? শিবরাম চিল নায়েক। ভিল বিদ্রোহের কারণগুলি হলো, ইংরেজরা 1818 খ্রিস্টাব্দে খানদেশ দখল করে, এতে ভিলরা ক্ষুব্ধ হয়। 2, তাদের উপর বিভিন্ন বিধি নিয়ম চালায়। আমি এর আগের দিনই বলেছিলাম যে উপজাতি বিদ্রোহের কারণই হলো তাদের স্বাধীনতার ওপর বিদেশিদের হস্তক্ষেপ। 3, এদের বিভিন্ন শাহুকার এসে তাদের কাছ থেকে চড়া রাজস্ব গ্রহণ করে এবং এই রাজস্ব যদি তারা না দেয় তাদের উপর বিভিন্ন অত্যাচার করে। এই হচ্ছে ভিল বিদ্রোহের কারণ। এবার এই ভিল বিদ্রোহ ব্যর্থ হয়। এবার ভিল বিদ্রোহ দমন কে করে? ভিল বিদ্রোহ দমন করে কর্নেল আউট্রাম এই ভিল বিদ্রোহ দমন করে। ঠিক আছে, এবার আমরা জানব সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে। এই সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয় 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটি ছিল ব্রিটিশ ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। প্রশ্ন আসছে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ কোনটি? বলা হয় সন্ন্যাসী বিদ্রোহ। এই সন্ন্যাসী বিদ্রোহের অনেক কারণ ছিল। এদের পটভূমি তৈরি হয় যে সন্ন্যাসীরা রেশম বাণিজ্যের সাথে যুক্ত ছিল, রেশম ব্যবসা করত। কিন্তু এই ব্রিটিশরা কী করলো, যে সন্ন্যাসীদের কাছ থেকে নাম মাত্র টাকা দিয়ে বেশি বেশি রেশম নিত জোর করে। এখান থেকে এরা ক্ষুব্ধ হলো। কিন্তু এছাড়াও তারা ছিল কৃষক, এছাড়াও তারা বিভিন্ন তীর্থযাত্রা করত। তা ব্রিটিশরা তখন কী করলো, তীর্থযাত্রার উপর কর আরোপ করলো, সে হিন্দুই হোক বা মুসলমান হোক। তাই এবার হিন্দুদের তরফ থেকে সন্ন্যাসী যারা ছিল, আর মুসলমানদের বলা হয় ফকির।
তা এরা মিলে বিদ্রোহ করলো। তো এরা একত্রিত যে ব্রিটিশদের বিরুদ্ধে যে বিদ্রোহ করলো তার নামই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। এরা আস্তে আস্তে বিহার এবং বাংলাতে বসবাস করা শুরু করলো। এরা অনেকেই ছিল কৃষিজীবী। এই সন্ন্যাসী বিদ্রোহের নেতারা হলেন ভবানী পাঠক, দেবী চৌধুরানী, চিরাগ আলী, মজনু শাহ। তারপর এই বিদ্রোহ ইংরেজরা দমন করে। ওয়ারেন হেস্টিং এই বিদ্রোহকে ডাকাতদের লুটপাট বলেছিল, বা এছাড়াও হিন্দুস্থানে যাযাবর বলেছিল। প্রশ্ন আসে, হিন্দুস্থানের যাযাবর কাদের বলা হয়? ওই সন্ন্যাসী আর ফকির বিদ্রোহীদের। আর কে বলেছিল? ওয়ারেন হেস্টিংস। এছাড়াও এই বিদ্রোহকে ডাকাতের উপদ্রব কে বলেছিল? ওয়ারেন হেস্টিংস। কারণ এরা বিভিন্ন এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াতো লাস্ট পর্যন্ত। এবার এই বিদ্রোহের মূল কারণগুলি ছিল, এক তো তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত, কারণ তাদের হচ্ছে তীর্থযাত্রা কর এবং তাদের তাদের যে জীবিকার ওপর হস্তক্ষেপ করেছে, কারণ রেশম বাণিজ্যে তারা যুক্ত ছিল। তাদের কাছ থেকে কম টাকা দিয়ে বেশি রেশম কিনে নেওয়া হতো। তারপর তাদের বাংলায় বসবাস করতে দেওয়া হতো না, বাংলা ও বিহার, কারণ বাংলা ও বিহার ধর্মীয় স্থানের হাব, মানে সেন্ট্রালাইজ ছিল, ক্যাপিটালাইজ ছিল। তারপর হচ্ছে তাদের উপর বিভিন্ন অত্যাচার করা হতো। এই সব কারণেই এই বিদ্রোহ হয়। সন্ন্যাসী ও কৃষকরা যে বিদ্রোহ করে ইংরেজদের বিরুদ্ধে, এবং এদের নেতার নাম তো বললামই। এবার আমরা জানব ফরাজি এবং ওহাবি আন্দোলন সম্পর্কে। দেখুন, ফরাজি এবং ওহাবি আন্দোলন এগুলি প্রথম দিকে ইসলাম ধর্মের সংস্কারমূলক আন্দোলন বা ইসলাম ধর্মের শুদ্ধিকরণের সাথে যুক্ত। পরে এগুলি ব্রিটিশ বিরোধী চরিত্র নেওয়া শুরু করে। এই ফরাজি আন্দোলনের সূত্রপাত হয় 1818 থেকে 1905। হাজি শরীয়ত উল্লাহ নামে এক জনৈক ব্যক্তি, যিনি বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন, তিনি মক্কায় গিয়েছিলেন। তিনি সেখানে বহু বছর থেকে ধর্মীয় গ্রন্থ পাঠ করে অনুভব করেন যে ইসলাম ধর্মের সংস্কার প্রয়োজন। তাই তিনি নিজের দেশে এসে ইসলাম ধর্মের সংস্কারের কাজে যুক্ত হন। একে ইসলাম ধর্মের শুদ্ধি আন্দোলনও বলা হয়। তিনি একটি শব্দ দেন, দার উল হারব, অর্থাৎ বহিরাগত। দারহুল আরব, শত্রুর দেশ। তিনি ব্রিটিশরা যে ভারতে অধিকার করে রেখেছে, তাই তিনি ব্রিটিশদের শত্রু বলেছেন, যে শত্রুর দেশ। আস্তে আস্তে তার মৃত্যুর পর তার ছেলে দুদু মিয়া, এবার দুদু মিয়ার আসল নাম হলো মোহাম্মদ মহসিন, তিনি এই ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেওয়া শুরু করেন। তিনি ছিলেন অসম্ভব রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ। তিনি দেখেন যে এই ধর্মীয় আন্দোলনকে আমাকে ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনে কনভার্ট করতে হবে। সে আস্তে আস্তে এই ধর্মীয় আন্দোলনটি, যেটি শুধু মুসলমানদের পক্ষে ছিল, আস্তে আস্তে এটি ব্রিটিশদের বিরুদ্ধে নিয়ে যাওয়া শুরু করলো। এবং এই দুদু মিয়া বিখ্যাত লেঠেল বা লাঠিয়াল ছিল। তিনি বলেছিলেন, জমি আল্লাহর, খাজনা দিবে কে? প্রশ্ন আসে যে জমি আল্লাহর কথাটি উল্লেখ কে করেছেন? এই কথাটি বলছে দুদু মিয়া বা মোহাম্মদ মহসিন। এইখান থেকে আস্তে আস্তে ফরাজি আন্দোলন ধর্মীয় আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে শিফট হতে শুরু করে, এবং তার প্রধান কার্যালয় ছিল বাহাদুরপুর গ্রামে। প্রশ্ন আসে যে দুদু মিয়ার কার্যালয় কোথায় ছিল? বাহাদুরপুর গ্রামে। এবং এইভাবে তিনি আস্তে আস্তে নীলকর, জমিদার এবং ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করলো, মানে খাজনার বিরুদ্ধে, তারপর নীল চাষের বিরুদ্ধে এবং বিভিন্ন রাজস্ব অত্যাচারদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে। এরপর তার ছেলে হয় নোয়া মিয়া, এর বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া শুরু করে। নোয়া মিয়া রাজনৈতিক চেতনা সম্পন্ন ব্যক্তি হলেও একটু ধর্মীয়গ্রস্ত মানুষ ছিল। তার সময় আন্দোলন আস্তে আস্তে তার গতি হারাতে শুরু করে এবং এই আন্দোলন ব্যর্থ হয়। এবার আমরা জানবো ওহাবি আন্দোলন সম্পর্কে। ওহাবি আন্দোলন শুরু হয় 1823 থেকে এবং চলে 1885 অবধি। এই ওহাবি আন্দোলনের প্রকৃত নাম তারিক ই মোহাম্মদিয়া, অর্থাৎ মোহাম্মদের প্রদর্শিত পথ। আরবে একজন ব্যক্তি নাম আব্দুল ওয়াহাব, তিনি মনে করেন যে ইসলাম ধর্ম কলুষিত হয়ে গিয়েছে, তাই ইসলাম ধর্মে সংস্কার প্রয়োজন। তাই মোহাম্মদের প্রদর্শিত পথে ইসলাম ধর্মকে চলানো উচিত। এই ওহাবি শব্দের অর্থ নবজাগরণ, এগুলি সব প্রশ্নে আসে। এবং
তার এই প্রদর্শিত পথে দিল্লির সন্ত শাহ ওয়ালি উল্লাহ এবং তার পুত্র আব্দুল আজিজ এই ওহাবি আন্দোলনের শুরু করে। কিন্তু ভারতে এই আন্দোলন শুরু করলেও এই আন্দোলন প্রকৃত প্রতিষ্ঠাতা পায় সৈয়দ আহমেদের নেতৃত্বে। এই সৈয়দ আহমেদ খান দিল্লিতে এই ওয়ালি উল্লাহর পুত্র আজিজের সংস্পর্শে আসে এবং তারপর তিনি ইসলাম ধর্মের শুদ্ধিকরণের জন্য এই আন্দোলন শুরু করেন, অর্থাৎ ধর্ম প্রচার শুরু করে। তারাও বলে দার উল হারব, অর্থাৎ শত্রুর দেশ ইংরেজদের। তারা বিভিন্ন ইংরেজদের প্রথার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে, বিভিন্ন ধর্ম সংস্কারের করা শুরু করে। তারা বহিরাগত অর্থাৎ ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের মানুষদের এরা শত্রু মনে করে। এই সৈয়দ আহমেদ শিখদের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায়। সেটি ছিল বালাকোটের যুদ্ধ। প্রশ্নে দেয় যে বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। এই বালাকোটের যুদ্ধ ইসলাম ধর্ম এবং শিখদের মধ্যে হয়েছিল। এই বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমেদ প্রাণ হারিয়েছিলেন এবং সৈয়দ আহমেদের এর সময় এটি একটি ধর্মীয় আন্দোলন এবং বালাকোটের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয়। এইবার এই আন্দোলন আস্তে আস্তে বিস্তার করা শুরু করে। সৈয়দ আহমেদের মৃত্যুর পর বাংলায় এই আন্দোলন কি করে আসে? তিতুমির মক্কায় গিয়েছিলেন হজ করতে। এই সময় তিনি সৈয়দ আহমেদ খানের সংস্পর্শে আসেন এবং তিনি তার সাথে অনেক কথাবার্তা আলোচনা করে এই ওহাবি আন্দোলন বা ওহাবি ধর্ম মেনে নেন এবং তিনি নিজের দেশে এসে নীলকর, জমিদার, ইংরেজ এদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে। তিতুমিরের সময় এই আন্দোলন মূলত ধর্মীয় আন্দোলন হিসাবে শুরু হয়, কারণ জমিদাররা ছিল হিন্দু আর সেখানকার গ্রাম নারকেলবেড়িয়া, এখানকার বেশিরভাগ বাসিন্দাই ছিল মুসলিম। তাই এটা হিন্দু ভার্সেস মুসলিমের শুরু হয়। তারপর আস্তে আস্তে নীলকর, ইংরেজ এরা আস্তে আস্তে জর্জরিত হতে থাকে। এরা ইংরেজদের বিরুদ্ধে, বিভিন্ন রাজস্বের বিরুদ্ধে, কারণ এই সময় অনেক জমিদাররা দাড়ির ওপর, মসজিদের ওপর, নামের ওপর অনেকভাবে ট্যাক্স নেওয়া শুরু করে। তাই এদের বিরুদ্ধে তিতুমির আন্দোলন করা শুরু করে এবং তিতুমির নারকেলবেড়িয়া গ্রামে নিজেকে বাদশাহ ঘোষণা করে এবং বাঁশের কেল্লা তৈরি করে। কিন্তু ইংরেজরা এরা তাদের অপমান হিসেবে মনে করে এবং তারপর যে যুদ্ধ হয় তাকে বলা হয় বারাসাতের যুদ্ধ এবং এই যুদ্ধে বেন্টিং কামানের গোলায় তিতুমিরের বাঁশের কেল্লা উড়িয়ে দেয় এবং তিতুমিরের যে সেনাপতি ছিল তাকে ফাঁসিতে ঝোলানো হয়। এই ছিল বারাসাতের বিদ্রোহ। এবার আমরা জানব নীল বিদ্রোহ সম্পর্কে। দেখো, নীল বিদ্রোহ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ। এই নীল বিদ্রোহ শুরু হয় 1859 খ্রিস্টাব্দে। তবে এই নীল বিদ্রোহের পটভূমি কী ছিল সেটা আগে আমরা বুঝে নিই। দেখো, এই নীল বিদ্রোহ পটভূমি শুরু হয় ইংল্যান্ড থেকে, কারণ ইংল্যান্ডে বস্ত্র শিল্পের চাহিদা বৃদ্ধি হতে থাকে এবং বস্ত্র শিল্পের জন্য নীল ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। তাই ইংরেজরা দেখলো যে এখানে অনেক জমি রয়েছে, তা সুতরাং এখানকার খাজনা দিয়ে যদি নীল চাষ করে নিজেদের দেশে পাঠানো হয় তাহলে আরও বেশি মুনাফা কামানো যাবে, লাভ কামানো যাবে। তাই তারা কি করলো, জমিদারদের থেকে বেশি টাকা দিয়ে জমি নিয়ে নিল এবং ইংরেজরা কৃষকদের বাধ্য করলো নীল চাষ করাতে। এইবার বুঝি যে নীলকর কাদের বলা হয়। নীলকর তাদের বলা হয় যারা নীল চাষ করাতো জোর করে। সবাই তো আর নীল চাষ করাতো না, ইংরেজিদের সবাইকে নীলকর বলা হতো। একটা ডিপার্টমেন্ট, এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট, যে এই ডিপার্টমেন্টের অফিসারদের উপর দায়িত্ব ছিল যে নীল চাষ করাতে হবে এবং নীল কালেক্ট করতে হবে। তাই তাদেরই বলা হয় নীলকর। প্রশ্ন আসে, নীলকর কারা? যেই সব ইংরেজ অফিসাররা যে কৃষকদের ওপর জোর করে চাষ করাতো নীল, তাদের বলা হয় নীলকর। তো এরা ভারতে
প্রথম নীলকর ছিল কার্ল ব্ল্যাম। তিনি নীল শিল্প গড়ে তোলেন। এরা জমিদারদের কাছ থেকে বেশি দামে জমি নিল এবং কৃষকদের নীল চাষ করাতে বাধ্য করলো। প্রথম দিকে তো এদের প্রচণ্ড লোভ দেখালো যে নীল চাষ করলে অনেক টাকা আসবে, এই আসবে সেই আসবে। যেই চাষিরা নীল চাষ করতে শুরু করলো এবং দেখলো তাদের জমির উর্বরতা কমে যাচ্ছে কিন্তু তাদের টাকা আসছে না, তখন এরা অত্যাচার শুরু করলো বা কোনো সময় অগ্রিম টাকা দিয়ে দিত, অল্প কিছু টাকা দিয়ে দিত, এবার নীল চাষ করতেই হবে। তাই চাষি ছিল গরিব এবং খাজনার মুকুবের লোভ দেখাতো, কিন্তু তারপর দেখলো যে নীল চাষ করতে গিয়ে টাকা কামানোর থেকে ওরা উল্টা ঋণ জালে জর্জরিত হয়ে যাচ্ছে। কারণ ইংরেজরা অল্পই নীল করার জন্য টাকা দিত, কিন্তু ওই নীল চাষ করতে যা খরচা হতো সব ঋণ নিয়ে করতে হতো। সুতরাং ইংরেজদের অত্যাচার এবং মহাজনরা যাদের কাছ থেকে টাকা নিচ্ছে তাদের অত্যাচার, এই অত্যাচার করতে করতে নীল চাষিরা ক্ষুব্ধ হয়ে গেল। এছাড়াও ইংরেজরা যদি নীলকররা চাষ করতে না চাইতো তাদের শারীরিক নির্যাতন করত, বাড়িঘর পুড়ায় দিত, গরু মোষ নিয়ে যেত এবং তাদের বাড়ির যে মহিলাদের শ্লীলতাহানি করত। এগুলো ছিল নীল বিদ্রোহের কারণ। এরপর 1859 খ্রিস্টাব্দে তারা একদিন চৌগাছা গ্রামে কৃষ্ণনগরে একত্রিত হয় এবং এই নীল বিদ্রোহের নেতাকে ছিল দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস, দুই ভাই, নদিয়া কৃষ্ণনগর জেলায়। তা এবার এরা নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং প্রথম দিকে তো নীলকরদের পথে ঘাটে শ্লীলতাহানি, কেউ ঢিল মারতেছে, কেউ মাইর দিয়ে দিচ্ছে, ওদের জিনিসপত্র লুণ্ঠন করে নিয়ে নিচ্ছে। তা এরকম রিভার্স চলে এলো। তা এইবার আস্তে আস্তে দেখলো যে নীল বিদ্রোহ অনেক বাড়া শুরু হয়েছে। তা এই বিদ্রোহের ভয়ে লর্ড ক্যানিং বলছিল যে 1857 খ্রিস্টাব্দে থেকে বড় বিদ্রোহ হচ্ছে নীল বিদ্রোহ। স্টেটমেন্ট আসে যে এই উক্তিটি কার, তখন লিখতে হবে ক্যানিংয়ের। এগুলি সব তোমরা কিন্তু নোট করবা। এরপর এই আন্দোলন দমন করা শুরু হলো বিভিন্ন তারপর একটা আইন আনা হলো নীল বিদ্রোহ দমন করার জন্য। সেটা হচ্ছে অ্যাক্ট 11। অ্যাক্ট 11-এ কী বলা হলো? অ্যাক্ট 11-এ বললো যারা দাদন নিছে, মানে অগ্রিম টাকা যারা নিছে, তারা যদি নীল চাষ না করে তাদের বিঘা প্রতি জয় বিঘার জন্য টাকা নিছে তয় বিঘার জন্য 10 টাকা করে দিতে হবে এবং 3 মাসের কারাদণ্ড হবে। এরপর আরও বিদ্রোহ চরমে হয়ে ওঠে। তো এবার ব্রিটিশ সরকার পায়ে গেছে ভয়। এবার ব্রিটিশ সরকার ভয় পায়, এবার তো বিদ্রোহ দমন করছে কিন্তু দেখতেছে যে আরও কিছু ঘটনা হচ্ছে। তা এর জন্য নীলকর রদ করার জন্য অ্যাক্ট 8 বা অষ্টম আইন। এই অষ্টম আইনে বলা হয় যে নীলকর রদ করা হলো এবং নীল চাষ রদ করা হলো এবং নীল চাষ কৃষকদের স্বেচ্ছাধীন। গতবার কি তার আগে একবার প্রশ্ন আসছিল যে নীল চাষ স্বেচ্ছাধীন কোন আইনে বলা হয়েছে? এটা হচ্ছে অ্যাক্ট 7-এ। এরপর আস্তে আস্তে সিনথেটিক নীল মানে রাসায়নিক নীল বাজারে চলে আসলে নীল চাষ বন্ধ হয়ে যায়। কিন্তু এই নীল বিদ্রোহে আমাদের শিক্ষিত সমাজের কি অংশগ্রহণ ছিল? এই নীল বিদ্রোহে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নীল দর্পণ নাটকটি, দীনবন্ধু মিত্র লিখেছেন। এছাড়াও সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, হিন্দু পেট্রিয়ট দ্বারকানাথ বিদ্যাভূষণ, সোমপ্রকাশ দ্বারকানাথ বিদ্যাভূষণ, হিন্দু পেট্রিয়ট গিরিশচন্দ্র মুখার্জি, এরা নীল বিদ্রোহের বিরুদ্ধে লিখেছে। এছাড়াও মনমোহন ঘোষ এরাও লিখেছেন। তাই এরাও নীল বিদ্রোহের বিরুদ্ধে লিখে জনমানুষের সঞ্চার করেছেন, মানে চেতনার সঞ্চার করেছেন। আস্তে আস্তে যখন সাধারণ মানুষ নীল বিদ্রোহকে সাপোর্ট করা শুরু করে তখন থেকে নীল বিদ্রোহ শেষ হয়। এই ছিল বিদ্রোহ, গুরুত্বপূর্ণ কিছু বিদ্রোহ। এখান থেকে মোটামুটি তোমাদের প্রশ্ন আসে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আশা করি তোমরা বুঝে গিয়েছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা কী টপিক চাও। তোমরা অবশ্যই জানাবে, আমি সেই টপিকে ভিডিও বানাবো। এবং বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আগে আরও অনেক রকম ভিডিও আসবে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ।